আসসালামু আলাইকুম। মিজান ম্যাথজন আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে নবম ও দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের অধ্যায় 2 সেট ও ফাংশন। আজকে আমরা আলোচনা করব সেট বিষয় নিয়ে। দেখো এখানে আমি বোর্ডে কিছু বিষয় লিখে রেখেছি যে সেট কাকে বলে, সেট প্রকাশের পদ্ধতি, সেট কত প্রকার ও কি কি, বিভিন্ন প্রকার সেট যেমন সসীম সেট, অসীম সেট, ফাঁকা সেট, উপসেট, প্রকৃত উপসেট, সেটের সমতা, সেটের অন্তর, সার্বিক সেট, পূরক সেট, সংযোগ সেট, ছেদ সেট, নিচের সেট, শক্তি সেট, ক্রমযোগ ও কার্তেশীয় গুণজ। এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। আশা করি তোমরা ভিডিওটা প্রথম থেকে একদম লাস্ট পর্যন্ত দেখবে। প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখলে যে জিনিসটা হবে সেটা হচ্ছে অনুশীলনের অঙ্কগুলো বুঝতে সুবিধা হবে এবং সেট রিলেটেড যত বহু নির্বাচনী প্রশ্ন বা এমসিকিউ আসবে তা সমাধান করতে সহজ হবে। চলো শুরু করি। সেট প্রথমে বলা আছে সেট কাকে বলে। সেট কাকে বলে, দেখো এটা যদি আমি তোমাদের লিখে দেই যে সেট কাকে বলে, সেট সেট হচ্ছে বাস্তব বা চিন্তা জগতে সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশ বা সংগ্রহকে। বাস্তব বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশ বা সংগ্রহকে সেট বলে। কি লিখেছি এখানে যে বাস্তব বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশ বা সংগ্রহকে সেট বলে। কারণ আমরা যা কিছু সংগ্রহ করি না কেন সবই কি সেট। ধরো তোমার পড়ার টেবিলে যে বইগুলো আছে সেই বই দ্বারা গঠিত একটা সেট হতে পারে, তুমি বাজার থেকে কোনো কিছু কিনে নিয়ে কোনো একটা পাত্রে রাখা সেটা একটা সেট হতে পারে, অথবা তুমি যেটা চিন্তা করতেছ সেটাকে কোনো একটা কিছু ভিতরে আবদ্ধ করলে এটা কি হবে সেট হবে। যেমন দেখো সেটকে সেটকে ইংরেজি বর্ণমালার বড় হাতের অক্ষর দ্বারা প্রকাশ করা হয়। কি লিখেছি এখানে যে ইংরেজি বর্ণমালা বড় হাতের অক্ষর দিয়ে প্রকাশ করা হয়। তো আমরা সেট যদি প্রকাশ করতে চাই তাহলে আমাদের যেটা প্রকাশ করতে হবে ইংরেজি বর্ণমালা যেমন এ বি সি এক্স ওয়াই জেড এগুলো দিয়ে কি করতে হবে প্রকাশ করতে হবে। যদি আমি একটা উদাহরণ দেই, যেমন ধরো এ একটি সেট, সেটকে সাধারণত সেকেন্ড ব্র্যাকেটে আবদ্ধ করতে হয়। ধরো তোমার টেবিলে থাকা বই বাংলা, গণিত, ইংরেজি এই তিনটি বই নিয়ে গঠিত একটি সেট হতে পারে, বা এরকম হতে পারে ধর বি একটি সেট 1 2 3 4। এখানে দেখো আমি দুইটা সেট উদাহরণ দিয়েছি, একটা দিয়েছি যে এ সেট ইজ ইকুয়াল টু বাংলা, গণিত, ইংরেজি। বি সেটে লিখেছি 1 2 3 4। দেখো এই যে 1 2 3 4 এগুলোকে বলা হয় উপাদান বা এলিমেন্ট বলে। কি বলে? উপাদান বা এলিমেন্ট। উপাদান বা
এলিমেন্ট বলে। যে 1 2 সেটের এইগুলোকে বলা হয় বস্তু বা সদস্যকে সেটের উপাদান বা এলিমেন্ট বলে। কি বলে? এলিমেন্ট বলে। এই উপাদান বা এলিমেন্টকে তোমার দেখি প্রতিটি নাম কি বলো দেখি। এই প্রতিটি নাম হচ্ছে এলিমেন্ট। এর ইংরেজি নাম হচ্ছে belongs to। কি? belongs to। যে উপাদানগুলোকে সাধারণত belongs to প্রতীকের মাধ্যমে প্রকাশ করা হয়। তার মানে উপাদান বা এলিমেন্ট আমরা যদি প্রকাশ করতে চাই সেটা হচ্ছে belongs to প্রতীক। যেমন যে এখানে বলতেছি কি 1 belongs to b। এর অর্থ হচ্ছে যে 1 হচ্ছে b সেটের একটি উপাদান। 1 হচ্ছে b সেটের একটি উপাদান। আবার যদি আমরা বলি যে বাংলা হচ্ছে কি এ সেটের একটি উপাদান বা এলিমেন্ট। তাহলে আমরা কি লিখব? বাংলা belongs to a set। belongs to কি লিখব? a set। তাহলে এর অর্থ হচ্ছে যে বাংলা হচ্ছে এ সেটের একটি উপাদান বা এলিমেন্ট। বাংলা হচ্ছে এ সেটের একটি কি উপাদান বা এলিমেন্ট। এখন এখানে যদি কোনো একটা উপাদান বা এলিমেন্ট না থাকে সেটা যদি আমরা লিখি তাহলে সেটা কিভাবে লিখব? ধরো সাপোজ যদি এটা থেকে একটা উদাহরণ দাও, সমাজ। তাহলে এটা কি আমাদের এ সেটের ভিতরে আছে? নাই। তাহলে এটা লিখব not belongs to। কি লিখব? not belongs to a। তার মানে কোন একটি উপাদান যদি ওই সেটের ভিতরে না থাকে, কোন একটি উপাদান যদি ওই সেটের ভিতরে না থাকে তাহলে আমরা তাকে লিখব not belongs to a। not belongs to a। যদি আবার b সেট থেকে আমরা যদি বলি তাহলে 6 কি b সেটের কোন উপাদান বা এলিমেন্ট না, তাহলে সেটা কিন্তু লিখব 6 not belongs to b। 6 not belongs to b। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। সেট বিষয়টা কি? সেট হচ্ছে বাস্তব বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশ বা সংগ্রহকে সেট বলে। সেটকে ইংরেজি বর্ণমালার বড় হাতের অক্ষর দ্বারা প্রকাশ করা হয়, যেমন a b c x y z ইত্যাদি। আর তাহলে দেখো আমরা এখানে যা কিছু লিখবো সেটা কি করব? সেকেন্ড ব্র্যাকেটে আবদ্ধ যদি করি এবং কমা ব্যবহার করি তাহলে হবে একটা কি সেট। কি হবে? সেট। কমা যদি ব্যবহার না করি তাহলে বাংলা গণিত মিলে হবে একটি উপাদান। বাংলা গণিত মিলে হবে একটি উপাদান। মানে উপাদানগুলো মাঝে যখন আমরা কমা ব্যবহার করব তখন আলাদা আলাদা উপাদান হয়ে যায়। কি হয়ে যায়? আলাদা আলাদা উপাদান হয়ে যায়। তাহলে যেমন বাংলা গণিত ইংরেজি এ সেট, বি সেট হচ্ছে 1 2 3 4 ইত্যাদি। তুমি যেটা যাই খুশি লেখো দেখতে পারবা। তাহলে এই যে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যে বস্তু বা সদস্যগুলো রয়ে থাকে এগুলোকে বলা হয় উপাদান বা এলিমেন্ট। কি বলে? উপাদান বা এলিমেন্ট বলে। আর ইংরেজিতে যদি আমরা প্রকাশ করতে চাই এটা উপাদানগুলোকে সেটা হচ্ছে belongs to দিয়ে কি করতে হয়? প্রকাশ করতে হয়। এই প্রত্যেকটা নাম হচ্ছে belongs to। যেমন এখানে 1 আছে, 1 হচ্ছে b সেটের একটি কি উপাদান। 1 হচ্ছে b সেটের একটি উপাদান। তাহলে আমরা কি লিখব? যে 1 belongs to b। 1 belongs to b। 1 হচ্ছে b সেটের একটি উপাদান। বাংলা belongs to a। কারণ বাংলা হচ্ছে a সেটের একটি উপাদান। সমাজ, তবে এই সমাজটা এই শব্দটা কিন্তু a সেটের ভিতরে ব্যবহার হয় নাই, হইছে না। তাহলে আমরা কি লিখব? সমাজ not belongs to a। কারণ যে উপাদানটা ওই সেটের ভিতর থাকবে না সেটাকে কি করতে হবে? not belongs to দ্বারা প্রকাশ করতে হবে। তো সমাজ এই a সেটের ভিতরে যেহেতু নাই সেজন্য সমাজ not belongs to a। সমাজ হচ্ছে এই সেটের উপাদান নয়, উপাদান নয়। 6 not belongs to b। এর অর্থ হচ্ছে যে 6 b সেটের উপাদান নয়। b সেটের কি নয়? উপাদান নয়। তাহলে এখন আমরা যে বিষয়টা শিখব যে সেট প্রকাশের পদ্ধতি। তোমরা লিখে নিতে পারো, আমি মুছে দিচ্ছি। দেখো এখন আমরা যে বিষয়টা শিখব সেটা হচ্ছে সেট প্রকাশের পদ্ধতি। সেট প্রকাশের পদ্ধতি। সেটকে সাধারণত দুইটি পদ্ধতিতে প্রকাশ করা হয়। কয়টি পদ্ধতি প্রকাশ করা হয়? দুইটি। একটা হচ্ছে সেট তালিকা পদ্ধতি আর একটা হচ্ছে সেট গঠন পদ্ধতি।
তাহলে সেট প্রকাশের পদ্ধতি হচ্ছে দুটি। সেট প্রকাশের পদ্ধতি হচ্ছে দুটি। সেট প্রকাশের পদ্ধতি কয়টি? দুটি। এক হচ্ছে তালিকা পদ্ধতি, ইংরেজি বলাকে রোস্টার মেথড। দুই হচ্ছে সেট গঠন পদ্ধতি। সেট বিল্ডার মেথড। দেখো এখানে বলছে সেট প্রকাশের পদ্ধতি হচ্ছে দুইটা। সেটকে সাধারণত দুইটা পদ্ধতি প্রকাশ করা হয়ে থাকে, একটা হচ্ছে তালিকা পদ্ধতি সেট আর একটা হচ্ছে সেট গঠন পদ্ধতি। তাহলে তালিকা পদ্ধতি সেট কাকে বলে, সেট গঠন পদ্ধতি কাকে বলে সেটা অবশ্যই আমাদের জানা দরকার। তাহলে দেখো তালিকা পদ্ধতি সেট, তালিকা পদ্ধতি এ পদ্ধতিতে সেটের সকল উপাদান সুনির্দিষ্টভাবে উল্লেখ করে দ্বিতীয় বন্ধনী এর মধ্যে আবদ্ধ করা হয় এবং একাধিক উপাদানের মাঝে কমা ব্যবহার করে উপাদানগুলোকে আলাদা করা হয়। তাকে তালিকা পদ্ধতি সেট বলে। তবে এখানে আমি কি লিখেছি যে এই পদ্ধতিতে সেটের সকল উপাদান সুনির্দিষ্টভাবে উল্লেখ করে দ্বিতীয় বন্ধনী এর মধ্যে আবদ্ধ করা হয় এবং একাধিক উপাদানের মাঝে কমা ব্যবহার করে উপাদানগুলোকে আলাদা করা হয়, তাকে তালিকা পদ্ধতি বলে। যেমন যদি আমরা একটা উদাহরণ দেই, বলো তো কি উদাহরণ দিতে পারি? ধরো একটি সেট, এই সেটের উপাদানগুলো আমরা লিখতে পারি 2 4 6 8। দেখো কি বলেছে এখানে যে এই পদ্ধতির সেটের সকল উপাদান, এগুলোকে কি বলা হয় বলো তো দেখি? উপাদান। এগুলোকে বলা হয় উপাদান বা সদস্য বা এলিমেন্ট। উপাদানগুলোকে সুনির্দিষ্টভাবে
উল্লেখ করে দ্বিতীয় বন্ধনী, দেখো এখানে আমি প্রথমে বন্ধনী দিয়ে আবদ্ধ করেছি এবং শেষে একটা বন্ধনী দিয়ে কি করেছি, আবদ্ধ করেছি। মানে দ্বিতীয় বন্ধনী দ্বারা কি করা হয়েছে, আবদ্ধ করা হয়। এবং একাধিক উপাদানের মাঝে, যদি ওই সেটে একাধিক উপাদান থাকে, সেই উপাদানগুলোকে মাঝে কি ব্যবহার করতে হবে, কমা ব্যবহার করতে হয়। কি ব্যবহার করতে হয়, কমা। কমা ব্যবহার করে উপাদানগুলোকে কি করা হয়, আলাদা করা হয়। কি করা হয়, আলাদা করা হয়। তাহলে এই ধরনের সেটকে বলবো আমরা তালিকা পদ্ধতি। মানে তালিকা পদ্ধতি উপাদানগুলো সুনির্দিষ্ট থাকবে। কি থাকবে, সুনির্দিষ্টভাবে বলা থাকবে যে কি কি সেট উপাদান আছে, সেগুলো বলা থাকবে। এটাকে বলা হয় তালিকা পদ্ধতি সেট। কি পদ্ধতি সেট, তালিকা পদ্ধতি সেট। এখন যদি আমরা লিখি সেট গঠন পদ্ধতি, আমি এটা মুছে দিচ্ছি। দেখো সেট গঠন পদ্ধতি, গঠন পদ্ধতি। তাহলে কি লিখবো বলো দেখি, এই পদ্ধতিতে সেটের সকল উপাদান সুনির্দিষ্টভাবে উল্লেখ না করে উপাদান নির্ধারণের জন্য সাধারণ ধর্মের উল্লেখ থাকে তাকে সেট গঠন পদ্ধতি বলে। তাহলে এখানে কি বলা আছে, যে বলা আছে যে এই পদ্ধতির সেটে সকল উপাদান সুনির্দিষ্টভাবে উল্লেখ না করে উপাদান নির্ধারণের জন্য সাধারণ ধর্মের উল্লেখ থাকে তাকে সেট গঠন পদ্ধতি বলে। তার মানে এই সেটের উপাদানগুলো সুনির্দিষ্ট বলা থাকবে না। কি থাকবে না, বলা থাকবে না, এটা শর্ত সাপেক্ষ থাকবে। কি থাকবে, শর্ত দিয়ে বলা থাকবে। এই ধরনের সেটকে আমরা বলবো সেট গঠন পদ্ধতি। তালিকা পদ্ধতি উপাদানগুলো সুনির্দিষ্ট বলা থাকে, আর সেট গঠন পদ্ধতি উপাদানগুলো সুনির্দিষ্ট বলা থাকে না, বিশেষ কোনো একটা শর্ত থাকে। সেই শর্তের সাপেক্ষে আমরা কি করব, যে সেট প্রকাশ করব সেটা হবে সেট গঠন পদ্ধতি। যেমন যদি আমরা এটাকে একটা উদাহরণ দেই, ধরো এই সেট x such that x স্বাভাবিক সংখ্যা এবং বলে দিলাম যে x হবে 7 এর ছোট। কি হবে, 7 এর ছোট। কি বলছি, x such that x স্বাভাবিক সংখ্যা এবং x less than 7। কি দেয়, less than 7। দেখো এখানে এই সেটের উপাদানগুলো কিন্তু নির্দিষ্ট করে বলা নাই, নির্দিষ্ট করে বলা নাই, কিন্তু একটা বিশেষ শর্ত সাপেক্ষ আছে। কিভাবে, যে x such that x হবে স্বাভাবিক সংখ্যা। আমরা স্বাভাবিক সংখ্যা কি জানি, যে সকল ধনাত্মক মানকে আমরা কি বলে থাকি, স্বাভাবিক সংখ্যা বলে থাকি, তাই তো। তাহলে সকল স্বাভাবিক সংখ্যার কথা বলা আছে, এবং সকল স্বাভাবিক সংখ্যা কিন্তু নেওয়া যাবে না, এবং দুটো শর্ত বলছে যে x এর মান হবে 7 থেকে ছোট, মানে 7 থেকে কি হবে, ছোট হবে। এই ধরনের মানগুলো নিয়ে যে সেট গঠিত হবে সেটাই হবে সেট গঠন পদ্ধতি। দেখো সেট গঠন পদ্ধতিতে সেটের উপাদানগুলো কিন্তু সুনির্দিষ্ট করে বলা নাই, শর্ত সাপেক্ষে দেওয়া আছে। কি দেওয়া আছে, শর্ত সাপেক্ষে দেওয়া আছে। এই ধরনের সেটকে আমরা বলবো সেট গঠন পদ্ধতি। দেখো আমি যদি আরেকটা উদাহরণ দিই তোমাদেরকে, যে b set is equal to x belongs to n such that
x 2 থেকে বড় এবং সমান x 10 এর ছোট। দেখো এরকম করে যদি আমি একটা উদাহরণ দিই, বলছি b is equal to b set, এর নাম হচ্ছে b set, x belongs to n such that 2 less equal x less than 10, তাহলে কি হবে? এখানে দেখো বলা আছে যে n হচ্ছে স্বাভাবিক সংখ্যা, n হচ্ছে কি সংখ্যা? স্বাভাবিক সংখ্যা, যেটা 2 সমান অথবা তার বড় 10 এর ছোট। এই ধরনের সেট কে বলা হবে সেট গঠন পদ্ধতি। কি পদ্ধতি? সেট গঠন পদ্ধতি। এখন তো এখানে আমরা কিছু প্রতীক ব্যবহার করেছি, তাই না? এই যে দুটো ফোঁটা ব্যবহার করেছি। এই দুটো ফোঁটাকে কি বলা হয়? এই দুটো ফোঁটাকে আমরা বলতেছি সাজ দ্যাট। কি দ্যাট? সাজ দ্যাট। লিখে দিতে পারো। এই দুটো ফোঁটাকে আমরা বলবো সাজ দ্যাট। সাজ দ্যাট যে x belongs to n such that, এটা নাম হচ্ছে কি? such that। আর এটা তোমরা জানো less equal less than, less equal less than। দেখো বিষয়টা বুঝতে পেরেছো কিনা? এখন আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সেট কত প্রকার ও কি কি। সেট কত প্রকার ও কি কি, এই 3 নম্বর বিষয়টি নিয়ে জানবো। আমি আবারও বলতেছি, এই ভিডিওটা একটু বড় হলেও তোমরা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবে, দেখলে তোমাদের এই বিষয়ে সেট সম্পর্কে আর কোনো সমস্যা থাকবে না। এমসিকিউ এবং অনুশীলনী প্রশ্নগুলো বুঝতে সুবিধা হবে। দেখো 3 নাম্বার বলছে সেট কত প্রকার ও কি কি। সেট সাধারণত আসলে 2 প্রকার হয়, একটা হচ্ছে সসীম সেট আর একটা হচ্ছে অসীম সেট। কিন্তু সেটকে বিভিন্ন প্রকারে লেখা হয়, বিভিন্ন প্রকারে লেখা হয়। দেখো সেট সাধারণত 2 প্রকার। সেট প্রধানত দুই প্রকার। সেট প্রধানত 2 প্রকার। কি কি? এক হচ্ছে সসীম সেট, সসীম সেট বা ফিনাইট সেট। 2 হচ্ছে অসীম সেট। ইনফিনাইট সেট। তাহলে সেট প্রধানত কত প্রকার? সেট প্রধানত 2 প্রকার, একটা হচ্ছে সসীম সেট আর একটা হচ্ছে অসীম সেট। তাহলে সসীম সেট এবং অসীম সেট কাকে বলে সেটা বলার আগে আমরা যাব বিভিন্ন প্রকার সেটে। কোথায় যাব? বিভিন্ন প্রকার সেটে। সেটকে বিভিন্ন প্রকারে লেখা হয়ে থাকে, সেটকে বিভিন্ন প্রকারে লেখা হয়ে থাকে। তার ভিতরে সসীম সেট, অসীম সেট। দেখো সেট বিভিন্ন প্রকার সেট, বিভিন্ন প্রকার সেটের ভিতরে কি কি আছে? সসীম, অসীম সেট, ফাঁকা সেট, উপসেট, প্রকৃত উপসেট, সেটের সমতা, সেটের অন্তর, সার্বিক সেট, পূরক সেট, সংযোগ সেট, ছেদ সেট, নিচ্ছেদ সেট, শক্তি সেট, ক্রমযোগ এবং কার্টেসিয়ান বোনাস। এই ধরনের হচ্ছে আমাদের বিভিন্ন প্রকারের সেট। তাহলে এখন দেখো আমরা বিভিন্ন প্রকার সেটের যদি সংজ্ঞা দিতে চাই, যে বিভিন্ন প্রকার সেট, বিভিন্ন প্রকার সেট, বিভিন্ন প্রকার সেট। বিভিন্ন প্রকার সেটের ভিতরে প্রথমে আছে সসীম সেট। কি সেট? সসীম সেট। তাহলে দেখো সসীম সেট কাকে বলে? হচ্ছে সসীম সেট হচ্ছে, সসীম বলতে আমরা কি বুঝতেছি বলো তো দেখি? সসীম মানে যা শেষ আছে, তাই তো? সসীম মানে যা
সীমানা নির্ধারণ করা যাবে, যার সীমানা নির্ধারণ করা যায়, এই ধরনের শব্দকে আমরা বলে থাকি সসীম। তার মানে যে সেটের উপাদান সংখ্যা বা যে সেটের উপাদান সরে কি করা যায়, গুণে নির্ধারণ করা যায়, তাকে বলবো আমরা কি সেট, সসীম সেট। যে সেটের উপাদান সংখ্যা, যে সেটের উপাদান সংখ্যা গণনা করে বা আমরা গুণে বা হিসাব করে কি করতে পারবো, নির্ধারণ করতে পারবো, নির্ধারণ করা যায়, তাকে সসীম সেট বলে। দেখো কি সংজ্ঞা দিয়েছি এখানে, যে সেটের উপাদান সংখ্যা গণনা করে নির্ধারণ করা যায় তাকে সসীম সেট বলে। তাহলে এরকম একটি যদি সেটের উদাহরণ তোমার কাছে জানতে চাওয়া হয়, তাহলে সসীম সেটের একটি উদাহরণ বলো তো দেখি। তাহলে সসীম সেটের উদাহরণ কি দেব, ধরো আমরা যেমন ধরো সি একটি সেট লিখলাম, সি সেটের উপাদান দিলাম এখানে কি 1 3 5 7। তাহলে এটা একটু দেখো গুণে শেষ করে 1 2 3 4। তাহলে এই সেটের উপাদান সংখ্যা কয়টি, 4টি। এই সেটের উপাদান সংখ্যাটি 4টি। উপাদান সংখ্যাকে সাধারণত নাম্বার দিয়ে প্রকাশ করা হয়, মানে n দিয়ে। তাহলে এই সেটের উপাদান সংখ্যা n ইকুয়াল কত, 1 2 3 4 4। তার মানে যে উপাদানগুলো তুমি গুণে শেষ করতে পারবা, গুণে কি করতে পারবা, শেষ করতে পারবা, এই ধরনের উপাদানগুলোকে সেটকে বলা হবে সসীম সেট। কি সেট বলা হবে, সসীম সেট। আর যদি আরেকটা আমরা সেট গঠন পদ্ধতি আকারে লিখি, ধরো একটা ডি একটি সেট লিখলাম, x belongs to n, এটা কি বলতো, such that বলে দিলাম যে 1 থেকে বড় 5 থেকে ছোট। তাহলে এই যে এখানে যে একটা উদাহরণ দিয়েছি ডি সেট, এই ডি সেটটা এটা কি সেটের ভিতরে পড়ে বলো তো দেখি, এটা সসীম সেট, কারণ 1 থেকে বড় হবে 5 থেকে ছোট হবে, এই ধরনের মান গুণে কি শেষ করা যাবে, অবশ্যই শেষ করা যাবে। তাহলে এই সেটটা হচ্ছে এক প্রকার সসীম সেট। কি সেট, সসীম সেট। ক্লিয়ার? এখন আসো অসীম সেট। কি সেট, অসীম। অসীম সেট বা ইনফিনাইট সেট। দেখো অসীম শব্দের বলতে কি বোঝাচ্ছে, অসীম মানে যার কোনো কি নেই, শেষ নেই, যার কোনো শেষ নেই, যার কোনো প্রান্ত বিন্দু খুঁজে পাওয়া যায় না, এর ধরনের কি বলা হয়, কি অসীম। এই ধরনের কি বলা হয়, অসীম। তারপরে এটা সংজ্ঞা যদি দিতে চাই তাহলে কিভাবে দিবে বলো তো দেখি, যে সেটের উপাদান সংখ্যা গণনা করে নির্ধারণ করা যায় না। যে সেটের উপাদান সংখ্যা গণনা করে নির্ধারণ করা যায় না তাকে আমরা কি ধরে সেট করব, অসীম সেট, অসীম সেট বলে। তবে এখানে কি লিখেছি, যে সেটের উপাদান সংখ্যা গণনা করে নির্ধারণ করা যায় না তাকে অসীম সেট বলে। তাকে কি বলে, অসীম সেট বলে। তাহলে এই অসীম সেটে যদি আমরা সংজ্ঞা জানতে চাই বা দিতে চাই তাহলে কি হয় বলো দেখি, যেমন a একটি সেট,
আমরা সেট গঠন পদ্ধতিতে যদি একটা উদাহরণ দেই তাহলে কি লিখবা বলো দেখি। একটি সেট x such that, যদি আমি বলি x such that x স্বাভাবিক সংখ্যা দেখো এই যে একটা উদাহরণ দেওয়া হলো যে x such that x স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা বলতে আমরা কি জানি যে সকল ধনাত্মক সংখ্যাই হচ্ছে আমাদের স্বাভাবিক সংখ্যা। যদি সকল ধনাত্মক সংখ্যা যদি স্বাভাবিক সংখ্যা হয় এর কোনো শেষ আছে না, এর কোনো কি নেই, শেষ নেই। কারণ তুমি 1 থেকে শুরু করে যে কোনো সংখ্যা লিখলে কিন্তু কি হবে, স্বাভাবিক সংখ্যা হবে। তার মানে কিন্তু আমাদের আরেকটি কোনো শর্ত দেওয়া নাই, শুধু একটা মাত্র শর্ত দেওয়া আছে যে x হবে স্বাভাবিক সংখ্যা। x হবে কি সংখ্যা, স্বাভাবিক সংখ্যা। তার মানে এর কোনো কি হবে না, শেষ হবে না। আমরা যদি আরেকটা উদাহরণ দেই যে b সেট উদাহরণ দিতে পারো 2 4 6 8 10 ডট 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 ডট। এখন দেখো এই ডট 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 বলতে কি বোঝাচ্ছে, কারণ এখানে আরো উপাদান আছে, কতগুলো আছে সেটা কিন্তু জানা নাই, কতগুলো আছে সেটা বলা নাই, জানা নাই। তো এই ধরনের যদি সেট হয় সেটা হবে আমাদের কি সেট, অসীম সেট। কি সেট হবে, অসীম সেট। তার মানে উপাদানগুলো তুমি গুণে নির্ধারণ করতে পারো না, গুণে কি করতে পারবে না, নির্ধারণ করতে পারবে না যে কতগুলো উপাদান আছে, কতগুলো উপাদান আছে। এই ধরনের সেটকে আমরা বলবো অসীম সেট। কি সেট বলবো, অসীম সেট বলবো। আশা করি সসীম সেট এবং অসীম সেট বুঝতে পেরেছো। এখন আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ফাঁকা সেট। কি সেট, ফাঁকা সেট। তাহলে আমাদের বিভিন্ন প্রকার সেটের ভিতরে সসীম সেট বুঝতে পেরেছি আমরা সবাই, অসীম সেট বুঝতে পেরেছি। এখন আমরা করব ফাঁকা সেট কাকে বলে। ফাঁকা সেট বা আমরা বলতে পারি এমটি সেট। দেখো ফাঁকা, ফাঁকা বলতে আসলে শব্দটা বলতে কি বোঝাচ্ছে, একদম কোনো কিছু নাই, ফাঁকা, তাই না? ধরো কোনো একটা রুমে কোনো কিছু যদি না রাখা হয় তাহলে আমরা ওই রুমটাকে কি বলি, একদম ফাঁকা রুম বলি, তাই না? ঠিক এরকমটাই যদি সেটের ভিতরে কোনো উপাদান যদি না থাকে, সেটের ভিতরে যদি কোনো উপাদান না থাকে তাহলে আমরা ওই সেটকে বলবো ফাঁকা সেট। তাহলে আমরা এর সংজ্ঞা কিভাবে দেব, যে সেটের মধ্যে কোনো উপাদান না থাকলে তাকে ফাঁকা সেট বলে। তাহলে সেটের মধ্যে কোনো উপাদান না থাকলে তাকে কি বলা হয়, ফাঁকা সেট বলে। তাকে কি বলে, তাকে ফাঁকা সেট বলে। যেমন সেটের মধ্যে কোনো উপাদান না থাকলে, সেটের ভিতরে যদি কোনো উপাদান না থাকে তাকে কি বলা হয়, ফাঁকা সেট বলে। যেমন আমরা একটা যদি উদাহরণ দেই যে ধরো a একটি সেট x belongs to n দিলাম স্বাভাবিক সংখ্যা, such that বলা হলো যে তোমার 3 থেকে বড় হবে, 3 থেকে বড় হবে কার মান, x এর মান, কিন্তু 4 থেকে ছোট হবে, 4 থেকে কি হবে, ছোট হবে। তাহলে দেখো তো 3 থেকে বড় এবং 4 থেকে ছোট, এরকম 2 এবং 3 এর মাঝে কোনো সংখ্যা আছে, কোনো সংখ্যাই নাই। 3 এবং 4 এর মাঝে কোনো সংখ্যা বা অঙ্ক নেই, যেটা আবার হতে হবে কিন্তু দশমিক সংখ্যা আছে। কি সংখ্যা আছে, দশমিক। কিন্তু আমাকে নিতে বলছে স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যার ভিতরে কিন্তু দশমিক সংখ্যা নাই। তার মানে সকল ধনাত্মক সংখ্যা এবং পূর্ণ সংখ্যাকে বলা হয় স্বাভাবিক সংখ্যা। তাহলে 3 এবং 4 এর মাঝে আমাদের কি নেই, কোনো পূর্ণ সংখ্যা নেই। তার মানে তাহলে আমরা এই সেটকে বলতে পারি এটিকে ফাঁকা সেট। এই সেটকে কি বলতে পারি, ফাঁকা সেট। ফাঁকা সেটকে
প্রতীকটার নাম হচ্ছে ফাই। কি? ফাই। ফাঁকা সেটকে ফাই প্রতীক দ্বারা কি করা হয়? প্রকাশ করা হয়। এই প্রতীকটার নাম কি? খেয়াল করো, আমরা বলবো ফাই। কি বলবো? ফাই। আর সেকেন্ড ব্র্যাকেট দিও ফাঁকা সেটকে নির্দেশ করে। দুইটা সেকেন্ড ব্র্যাকেট যদি তুমি আবদ্ধ করো, তার মানে এখানে কোনো কি নাই, কোনো উপাদান নাই, তার মানে এটা একটি ফাঁকা সেট। তাহলে ফাঁকা সেট হচ্ছে সেটের মধ্যে কোনো উপাদান না থাকলে তাকে ফাঁকা সেট বলে। যেমন এখানে উদাহরণ আছে a একটি সেট, সেট বলা আছে x belongs to and such that 3 less than x less than 4, 3 এবং 4 এর মাঝে আমাদের দেখা যাচ্ছে যে কোনো একটা সংখ্যা নেই, বিধায় এটি একটি কি সেট? ফাঁকা সেট। ফাঁকা সেটকে ফাই বা দুটি সেটের ব্র্যাকেট আবদ্ধ কি করা হয়? প্রকাশ করা হয়। এই প্রতীকটার নাম হচ্ছে কি? ফাই। খেয়াল করো। আর এটা প্রতীকটার নাম হচ্ছে কি জানো? such that। আর এটার নাম হচ্ছে belongs to। কি টু? belongs to। ফাঁকা সেট আশা করি বুঝতে পেরেছি সবাই। এখন আমরা আলোচনা করব উপসেট নিয়ে। কি নিয়ে? উপসেট নিয়ে। এখন আমরা আলোচনা করব উপসেট নিয়ে। উপসেট বা সাবসেট। দেখো উপসেট জিনিসটা কি? ভেরি ইম্পর্টেন্ট টপিক এটা। উপসেট হচ্ছে কোন একটি সেট থেকে যতগুলো সেট গঠন করা যায়, যতগুলো সেট গঠন করা যায় এদের প্রত্যেকটিকে ওই সেটের উপসেট বলা হয়। ওই সেটের উপসেট। ওই সেট বলতে কি বোঝাচ্ছে? মূল যে সেটটা দেওয়া থাকবে ওই সেটকে নির্ধারণ করতেছে যে ওই সেটের কি বলে? উপসেট বলে। যদি আমরা একটা সংজ্ঞা লিখে দেই যে উপসেট কাকে বলে? কোন সেট থেকে যতগুলো সেট গঠন করা যায়, এদের প্রত্যেকটি সেটকে ওই সেটের উপসেট বলে। দেখো এখানে কি লিখেছি যে কোন সেট থেকে যতগুলো সেট গঠন করা যায় এদের প্রত্যেকটি সেটকে ওই সেটের উপসেট বলা হয়। কিছু বুঝতেছি না, তাই না? আমি একটু উদাহরণ দিই তাহলে বিষয়টা আরো ক্লিয়ার হবে। যে কোন একটি সেট, সেটা যদি হয় ধরো এ সেট, এটা আমি উপাদান দিলাম দুইটি এ বি, কয়টি লিখেছি? দুইটি এ আর বি। উপসেট নির্ণয়ের জন্য সূত্র হচ্ছে 2 টু দি পাওয়ার n। উপসেট নির্ণয়ের সূত্র হচ্ছে, আচ্ছা আমি এটা লিখে দেই উদাহরণ দেওয়ার আগে। উপসেট নির্ণয়ের সূত্র হচ্ছে লিখে নাও তোমরা, এটা গুরুত্বপূর্ণ, এমসিকিউ তো কাজে লাগবে, অঙ্কে তো কাজে লাগবে। উপসেট নির্ণয়ের সূত্র হচ্ছে 2 টু দি পাওয়ার n। কি? 2 টু দি পাওয়ার n। উপসেট নির্ণয়ের সূত্র হচ্ছে 2 টু দি পাওয়ার n। মনে রাখবা 2 টু দি পাওয়ার n। এখানে n হচ্ছে উপাদান সংখ্যা। কি সংখ্যা? উপাদান সংখ্যা। কোন একটা সেটে যত সংখ্যক উপাদান থাকবে সেটা হবে n এর মান। সেটা হবে কার মান? n এর মান। এখন যদি আমরা উপসেটের একটু উদাহরণ দেই, যেমন a একটি সেট, এই সেটের উপাদান দিলাম a b। উপাদানগুলো কিন্তু অবশ্যই ছোট হাতের অক্ষর হবে, হ্যাঁ, আর সেট হবে বড় হাতে ক্যাপিটাল, আর উপাদানগুলো হবে স্মল। তাহলে কি বলছিলাম যে উপসেট নির্ণয়ের সূত্র হচ্ছে 2 টু দি পাওয়ার n। 2 টু দি পাওয়ার n, যেখানে n হচ্ছে উপাদান সংখ্যা। দেখো এই সেটের ভিতরে উপাদান আছে কয়টা? দুইটা। তাহলে n এর মান কত? 2। তাহলে আমরা এই সূত্রের ভিতরে যদি বসাই 2 টু দি পাওয়ার 2, তাহলে কত হবে? 4 হবে। কত হবে? তার 4 হবে। কারণ এই সেট থেকে যতগুলো সেট গঠন করা যায়, বলছে কোন সেট থেকে, কোন সেট হচ্ছে একটা এ সেট,
এই এ সেট থেকে যতগুলো সেট গঠন করা যায় এদের প্রত্যেকটিকে, তাহলে এ সেট থেকে আমি যতগুলো সেট তৈরি করতে পারবো, তার মানে এ সেট, তাহলে এ সেটের উপসেটগুলো হলো, লিখব আমরা এ সেটের উপসেট গুলো হলো, দেখো কি কি তৈরি করা যাবে। এর তৈরি করার নিয়ম হচ্ছে, প্রথমে যদি আমরা একটি করে উপাদান নেই, কয়টি করে উপাদান নেব, একটি করে, তাহলে হবে এ একটি উপাদান, এটাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আবদ্ধ করতে হবে। অবশ্যই মনে রাখবা যে উপসেট নির্ণয়ের ক্ষেত্রে প্রত্যেকটা উপাদান মাঝে কি ব্যবহার করতে হবে, সেকেন্ড ব্র্যাকেট আবদ্ধ করতে হবে এবং কমা ব্যবহার করতে হবে। একটি উপাদানের পর আরেকটি উপাদান যখন লিখবো তখন একটা কমা ব্যবহার করব। তাহলে আমরা প্রথমে নিতে চাচ্ছি একটি করে, কয়টি করে উপাদান নেব, একটি করে, তাহলে এ একটি উপাদান নিয়েছি, তাহলে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আবদ্ধ করব, তারপর নিব বি, তারপর নিব কি বি, এটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আবদ্ধ করলাম। তাহলে দেখো একটি করে উপাদান নিলে আমরা এ আর বি ছাড়া আর কোনো উপাদান নিতে পারি না, এখানে উপাদান আসলে দুইটা, সেজন্য একবার দিছি এ আর একবার নিলাম বি। তাহলে একটি করে উপাদান নেওয়া শেষ, এখন আমরা নেব দুটি করে, তাহলে দুটি করে উপাদান কি কয়টা হয়, এ আর বি হয়, এ বি। তাহলে দুটি করে উপাদান নেওয়া শেষ, এখন আর তো কোনো উপাদান নেই, তাহলে আমরা নিব শেষে একটা কি নেব, ফাঁকা, মানে 5, কি নেব 5। তাহলে দেখো এখানে উপসেট কয়টা বেরিয়েছে, একটা দুইটা তিনটা চারটা, এই যে আমাদের দেখো এখানে প্রতিটি পর যখন আমরা n এর উপাদান সংখ্যা ছিল কয়টা, দুইটা, সেটা যখন আমরা 2 বসাইছি তখন এর রেজাল্ট পেয়েছিলাম 4, কত পেয়েছিলাম 4। তারপর আমাদের এই সেট থেকে চারটা সেট বের হবে, কয়টা সেট বের হবে, চারটা, মানে যতগুলো সেট গঠন করা যায়, তার মানে এই এ একটি সেট, এ সেটের উপাদান ছিল দুইটি, সেই দুইটি থেকে আমাদের উপসেট বের হবে কয়টি, চারটি। তাহলে দেখো এ সেটের উপসেট গুলো হলো, একটা হচ্ছে এ, মানে একটা একটা নিছি, তাহলে একবার নিছি এ, তারপর নেব বি, তাহলে একটা একটা নেওয়া শেষ, তারপর নিব দুইটা করে, তাহলে হবে এ বি, তাহলে দুইটা নেওয়া শেষ, তারপর শেষে থাকে কি 5, মানে ফাঁকা সেট। তাহলে এখানে হলো কয়টা, 1 2 3 4, মানে আমাদের উপসেট বের হচ্ছে কয়টা, চারটা। এটাই হচ্ছে আমাদের এই সেটের উপসেট। এরা কি প্রত্যেকে, যেমন এটা কথা যদি আমি বলি, এ হচ্ছে ওই সেট বলতে এ সেট কে বোঝানো হচ্ছে, ওই সেট বলতে কাকে বোঝানো হচ্ছে, এ সেট কে। তাহলে এ একটি সেট, এই সেট এ সেটের উপসেট, এ সেটের, তাহলে এ সেট হচ্ছে এ সেটের কি উপসেট। তাহলে আমরা এটা কিভাবে লিখতে পারি, আমরা এটা এইভাবে লিখতে পারি যে এ সেট সাবসেট, এর প্রত্যেকটা নাম হচ্ছে কি বলতো দেখি, সাবসেট এ, মানে এ হচ্ছে এ সেট হচ্ছে, এই সেটটা হচ্ছে এ সেটের উপসেট, এ সেটের উপসেট। আবার যদি আমি বলি 5, এই 5 ও কিন্তু সাবসেট এ সেটের একটি কি উপসেট। তাহলে এই প্রত্যেকটার নাম হচ্ছে আমাদের সাবসেট, এই প্রত্যেকটার নাম হবে কি সাবসেট। খেয়াল করো এই প্রত্যেকটার নাম কি বলবো, সাবসেট বলবো। যে তাহলে এটা উদাহরণ যদি আমি আরেকটা দিই, ধরো বি একটি সেট, আচ্ছা আমি এই পাশে আরেকটা উদাহরণ, বি একটি সেট, বলা আছে যে 2 4 6 8, সি একটি সেট যেখানে বলা আছে 2 4। তাহলে আমি এখানে দুটি সেট লিখেছি, তাই না, একটা বি সেট লিখেছি যে 2 4 6 8, একটা সি সেট লিখেছি 2 4। এখন বলো তো সি বি সেটের উপসেট কিনা, কারণ বি সেট থেকে কিন্তু 2 4 পাইছি, 2 4, তার মানে এটা কিন্তু বি সেট থেকে কিন্তু তৈরি হয়েছে 2 4, তার মানে সি সেটটা অবশ্যই বি সেটের কি উপসেট, তার মানে এই মূল সেট থেকে এই উপাদানগুলো আসবে। তাহলে আমরা বলতে পারি এখানে যে সি হচ্ছে বি সেটের উপসেট, সি হচ্ছে বি সেটের কি উপসেট। তাহলে এটা আমরা কিভাবে লিখতে পারি, সি সাবসেট বি, সি হচ্ছে বি সেটের উপসেট, উপসেট। তাহলে সেই হবে যে মূল সেটের উপাদানগুলো ওই সেটের ভিতরে বিদ্যমান থাকতে হবে, মূল সেটের উপাদানগুলো এই সি সেটের ভিতরে কি থাকতে হবে। তাহলে মূল সেট যদি বি হয় 2 4 6 8 আর 6 একটি সেট দেখো 2 4, তাহলে এই 2 4 কিন্তু এই বি সেট থেকে বের হয়ে আসছে, তার মানে মূল সেটের উপাদানগুলো থাকতে হবে এই সেটে, যদি থাকে তাহলে তারা হবে বি সেটের কি উপসেট, বি সেটের উপসেট।
আর বি কিন্তু বি আরেকটা যদি আমরা সেট লিখি এখানে, দেখো আমি আরেকটা সেট লিখি ডি সেট যে 2 4 6 8। তাহলে দেখো বি সেট হচ্ছে আমাদের মূল সেট, এই সেটের ভিতরে সি সেট 2 4, তাহলে 2 4 কিন্তু এখানে আছে 2 এবং 4, তাহলে সি হবে বি সেটের উপসেট। আবার ডি একটি সেট আছে 2 4 6 8, এটাও কিন্তু বি সেটের ভিতরে বিদ্যমান আছে, তাই না? তাহলে এই ডি ও হবে বি সেটের কি উপসেট, বি সেটটা হবে বি সেটের উপসেট। যদি তুমি আরেকটা উদাহরণ দেই, এখানে ধরো আমরা লিখলাম ধরো 2 4 7 দিলাম, 2 4 7 দিলাম। এখন লক্ষ্য করো ভালো করে, সি সেটের যে 2 4 এটা কিন্তু বি সেটের ভিতরে আছে, তাহলে আমরা বলতে পারি সি হচ্ছে বি সেটের উপসেট। ডি সেটের ভিতরে 2 4 6 8 এটাও কিন্তু বি সেটের ভিতরে বিদ্যমান, তাহলে আমরা এটাও বলতে পারি ডি হচ্ছে বি সেটের উপসেট। ই 2 4 7, দেখো 7টা কিন্তু বি সেটের ভিতরে নাই, 7টা কিন্তু বি সেটের ভিতরে নাই, তাহলে আমরা ই সেটকে কি করতে পারতেছি না, বি সেটের উপসেট নিতে পারতেছি না। তাহলে আমরা এটা লিখতে পারতাম যেভাবে সি সাবসেট বি, হ্যাঁ এটা সঠিক, ডি সাবসেট বি এটাও সঠিক, কিন্তু ই নট সাবসেট বি, কারণ এই 7 বি সেটের ভিতরে নাই, যার কারণে এই ইটা বি সেটের কি হতে পারে না, উপসেট হতে পারে না। আশা করি বুঝতে পেরেছো। তাহলে উপসেট হতে হলে মূল সেট থেকে আসবে, কোন থেকে আসবে, মূল যে সেটটা থাকবে সেই সেট থেকে এই উপাদানগুলো চলে আসবে। যদি এই উপাদানগুলো মূল সেটের ভিতরে না থাকে, মূল সেটের ভিতরে না থাকে, তাহলে সে কখনোই মূল সেটে কি হতে পারবে না, উপসেট হতে পারে না। যেমন এখানে 7 এই সেটে পেলেছিলাম যে 2 4 7, এই 7টা আমাদের মূল সেটের ভিতরে ছিল না, যার কারণে ই নট সাবসেট বি, তার মানে এটা বি এর কি নয়, উপসেট নয়। তাহলে আশা করি উপসেট কি বুঝতে পেরেছেন। তাহলে উপসেট নির্ণয় সূত্র হচ্ছে 2 টু দি পাওয়ার n, n হচ্ছে উপাদান সংখ্যা যেটা আমাদের অঙ্কে কাজে লাগবে বা এমসিকিউ কাজে লাগবে, এটা মুখস্থ রাখবা সব সময়ের জন্য। সেই উপসেট নির্ণয় সূত্র হচ্ছে 2 টু দি পাওয়ার n, 2 টু দি পাওয়ার n। এখন আমরা যে বিষয়টা শিখব সেটা হচ্ছে প্রকৃত উপসেট। কি শিখব, প্রকৃত উপসেট কাকে বলে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রকৃত উপসেট বা প্রপার সেট। দেখো প্রকৃত উপসেট, প্রকৃত উপসেট হচ্ছে কোন একটি সেট, আচ্ছা আমি লিখে দেই, কোন একটি সেট থেকে, কোন একটি সেট থেকে গঠিত উপসেটের মধ্যে যে, কোন একটি সেট থেকে গঠিত উপসেটের মধ্যে যে উপসেটগুলো উপাদান সংখ্যা প্রদত্ত সেটের উপাদান সংখ্যা অপেক্ষা কম হয়, অপেক্ষা কম হয় তাকে
প্রকৃত উপসেট বলে। তবে এখানে কি লিখেছি যে কোন একটি সেট থেকে গঠিত, কোন একটা সেট থেকে গঠিত উপসেটের মধ্যে, তার মানে একটা সেট থেকে আগে উপসেট বের হবে, কি বের হবে, উপসেটগুলো বের হবে, সেই উপসেটগুলোর উপাদান সংখ্যা প্রদত্ত সেটের উপাদান সংখ্যা অপেক্ষা কম হয় তাকে প্রকৃত উপসেট বলা হয়। যেমন এটাকে যদি আমরা কোন একটা সেট থেকে যদি উপসেট আগে নির্ণয় করি তাহলে বিষয়টা বুঝতে সুন্দর হবে। ধরো যেমন একটু লিখেছিলাম যে একটি সেট এর উপাদান সংখ্যা a আর b যদি দুইটি থাকে, তাহলে বলছে কোন একটি সেট থেকে গঠিত উপসেট, তার মানে আমরা a সেট থেকে আগে কি বের করব, উপসেট বের করব, কি বের করব, উপসেট, তার মানে a সেটের উপসেটগুলো হলো তাহলে a সেটের উপসেটগুলো কি কি লিখেছিলাম, তাহলে a আসবে, তাহলে এখানে কয়টা বের হবে বলো দেখি, উপসেট নির্ণয়ের সূত্র হচ্ছে 2 টু দি পাওয়ার n, তাহলে এখানে n হচ্ছে সদস্য সংখ্যা বা উপাদান সংখ্যা 1 2 মানে দুইটা ছিল, তাহলে এটাকে সমাধান করলে আমরা কত পাবো, 4 পাবো। তার মানে এখানে a সেট থেকে উপসেট বের হবে কয়টা, 4টা। তাহলে প্রথমে আমরা যদি একটি করে লিখি 1 না সরি a, তারপর কি লিখব b, তারপর কি লিখব ab, তারপরে কি লিখব 5। তাহলে দেখো এখানে কয়টা বের হইছে, 4টা, 1 2 3 4 4টা। তাহলে a সেটের উপসেটগুলো হলো এই 4টা। এখন বলছে যে কোন একটি সেট থেকে গঠিত উপসেটের মধ্যে, দেখো গঠিত উপসেট আমরা কয়টা পেয়েছি এখানে, 4টা পেয়েছি তাই না। গঠিত উপসেটের মধ্যে যে উপসেটগুলো এই উপসেটগুলোর উপাদান সংখ্যা প্রদত্ত সেট আমরা কোন সেট, a সেট, প্রদত্ত সেট হচ্ছে আমাদের a সেট, প্রদত্ত সেটের উপাদান সংখ্যা অপেক্ষা কম হয়। তার মানে প্রদত্ত সেটের উপাদান সংখ্যা অপেক্ষা কম হতে হবে। কিন্তু প্রদত্ত সেটের সদস্য সংখ্যা কত ছিল, উপাদান সংখ্যা ছিল দুইটা, মানে a আর b ছিল। তাহলে প্রদত্ত সেটের উপাদান সংখ্যা ছিল দুইটা, a আর b। প্রদত্ত সেটের উপাদান সংখ্যা অপেক্ষা কম থাকতে হবে। প্রকৃত সেট তারাই হবে মূল সেট বা প্রদত্ত সেটের উপাদান থেকে কি হবে, কম হবে। তোমরা এখানে প্রদত্ত সেটের উপাদান হচ্ছে কি, উপাদান ছিল দুইটা, a আর b। এই দুই a আর b ছাড়া বাকি সবগুলোই হবে প্রকৃত উপসেট। কি হবে বলছে, প্রদত্ত সেটের উপাদান সংখ্যা অপেক্ষা কম, প্রদত্ত উপাদান সংখ্যা অপেক্ষা কি হতে হবে, কম থাকবে। তার মানে a আর b, তার মানে প্রকৃত সেটের ভিতরে a এবং b কি আসবে না। a এবং b বাদে যত সেট হবে, উপসেটগুলো থাকবে, সবাই হবে আমাদের কি প্রকৃত উপসেট। তাহলে প্রকৃত উপসেট কোনগুলা, তাহলে আমরা যদি দেখি a সেটের প্রকৃত উপসেটগুলো হলো a সেটের প্রকৃত উপসেটগুলো হলো, a সেটের প্রকৃত উপসেটগুলো কি হবে, তাহলে a আসবে, b আসবে, আর কি আসবে, 5 আসবে, তিনটা আসবে। কয়টা আসবে, তিনটা। a আর b বাদ যাবে, a আর b দ্বারা গঠিত যে সেট সেটা কি যাবে, বাদ যাবে। তার মানে মূল সেটটা কি যাবে, বাদ যাবে। তাহলে এই প্রকৃত উপসেট নির্ণয়ের সূত্র হচ্ছে, দেখো লিখে নাও, প্রকৃত উপসেট নির্ণয়ের সূত্র, প্রকৃত উপসেট নির্ণয়ের সূত্র হচ্ছে 2 টু দি পাওয়ার n, মানে উপসেট যে আমরা বের করে 2 টু দি পাওয়ার n, তার থেকে একটি উপাদান কি যাবে, বাদ যাবে, তার থেকে একটি উপাদান বাদ যাবে। কোন উপাদানটা বাদ যাবে, মূল সেটটাই বাদ যাবে। কি যাবে, মূল সেট, আমাদের যে সেটটা দেওয়া থাকবে ওই সেটটাই বাদ যাবে, কি যাবে, বাদ যাবে। এখন প্রকৃত উপসেটকে প্রপার সাবসেট দ্বারা প্রকাশ করা হয়। তার মানে প্রপার সাবসেট, এটাকে বলা হয় প্রপার সাবসেট, তার এই প্রত্যেকটা নাম হচ্ছে কি, প্রপার সাবসেট। হ্যাঁ, প্রপার সাবসেট দ্বারা কি করা হয়, প্রকাশ করা হয়। এখন আমরা যদি বলি a কি, a সেটের প্রকৃত উপসেট, অবশ্যই হ্যাঁ, তার মানে a হচ্ছে প্রপার সাবসেট a, তার মানে এটা হচ্ছে
প্রপার সাবসেট এই সেটের প্রকৃত উপসেট, এই সেটে কি প্রকৃত উপসেট, এই সেটের প্রকৃত উপসেট। এখন আমি যদি তোমাদেরকে আরেকটা উদাহরণ দেই, মানে বিষয়টা আরো ক্লিয়ার হবে। ধরো বি একটি সেট, সেট উপাদান দিলাম 2 4 6, আমি আরেকটা সেট লিখলাম সি সেট, এটার উপাদান দিলাম 4, কি দিলাম 4, একটা উপাদান দিলাম 4। এখন সি সেট কি বি সেটের প্রকৃত উপসেট? অবশ্যই, কারণ 4 এর মূল সেটের উপাদান সংখ্যাতে কি আছে কম আছে, এবং এখানে 4 এখানেও কি আছে 4 আছে, তাহলে অবশ্যই সি হচ্ছে বি সেটের একটি প্রকৃত উপসেট। তাহলে আমরা লিখব সি প্রপার সাবসেট বি। তাহলে সি হচ্ছে বি সেটের কি প্রকৃত উপসেট, সি হচ্ছে বি সেটের একটি প্রকৃত উপসেট। যদি এরকম হতো, কিরকম হতো, যে ধরো আমি আরেকটা সেট লিখলাম ডি, এখানে দিলাম মনে করো 2 4 6, আমি আরেকটা সেট লিখলাম সেটা হচ্ছে 6 8 দিলাম। তাই দেখো এখানে বি একটি সেট, সি একটি সেট, বি সেটে বলা আছে 2 4 6, সি সেটে বলা হচ্ছে 4, ডি সেটে বলা হচ্ছে 2 4 6, ই সেটে বলা হচ্ছে 6 আর 8। সি বি সেটের কি প্রকৃত উপসেট, তাহলে আমরা লিখতে পারি সি প্রপার সাবসেট বি। সি হচ্ছে বি সেটের একটি প্রকৃত উপসেট। ক্লিয়ার? ডি বি সেটের কি প্রকৃত উপসেট? দেখো বি সেটের যে উপাদানগুলো আছে ডি সেটের ভিতরে তাই আছে। আমাদের কি হতে হবে? কম থাকতে হবে। কি থাকতে হবে? প্রকৃত সেট হতে হলে প্রদত্ত সেট যেটা দেওয়া থাকবে তার থেকে উপাদান সংখ্যা কম থাকবে। কি থাকবে? কম থাকতে হবে। তাহলে ডি নট প্রপার সাবসেট বি, কারণ ডি কখনো বি সেটের কি হতে পারে না, প্রকৃত উপসেট হতে পারে না। আর ইটাও কি তাহলে ই সেটের ভিতরে 6 আর 8 আছে, 8 তো আমার বি সেটের ভিতরে নাই, 8 কি বি সেটের ভিতরে আছে না, তাহলে ইও কি হতে পারে না, বি সেটের প্রকৃত উপসেট হতে পারে না। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। এখন আমরা শিখবো সেটা হচ্ছে সেটের সমতা, ইকুইভ্যালেন্ট সেট। সমতা বলতে কি বোঝায়? সমতা বলতে বোঝাচ্ছে এখানে সমান সেট। কি সেট? সমান সেট, মানে সমতা মানে সমান। দুইটি সেটের ভিতরে সেটের উপাদান যদি কি হয় একই হয় তবে তাকে বলা হয় সেটের সমতা। যদি আমরা লিখি দুটি সেটের উপাদান একই হলে সেট দুটিকে সমান সেট বলে। কি বলছে? দুটি সেটের উপাদান একই হলে সেট দুটি সমান সেট বলে বা সেটের সমতা বলা হয়। যেমন বলছে সেটের উপাদান একই হতে হবে, উপাদান সংখ্যা কিন্তু না, উপাদান একই। তাহলে যদি আমরা বলি এ একটি সেট, ধরো 2 4 6, বি একটি সেট যদি আমি নেই 4 2 6 4। এখন দেখো দুটি সেট, এ সেটের উপাদান হচ্ছে 2 4 6, বি সেটের উপাদান হচ্ছে 4 2 6 4, কিন্তু দেখো উপাদান এখানে আছে তিনটা, সেটা হচ্ছে 2 4 6। এখানে উপাদান আছে কয়টা? উপাদান সংখ্যা আছে 1 2 3 4টা, কিন্তু উপাদান আছে কয়টা? একই উপাদান হচ্ছে তিনটা। কি কি? 2 4 6 আছে, ভিন্ন কোনো উপাদান এখানে নাই, একই উপাদানই আছে। কি আছে?
একই উপাদান আছে, তাহলে আমরা এটাকে বলতে পারি যে a সমান p, a সমান b। এখন একটা জিনিস মনে রাখবা যে কোন একটা সেটের ভিতরে যদি একই উপাদান অথবা ক্রম বদলানো থাকে তাহলে সেটের কোনো কি হয় না, কোনো পরিবর্তন হয় না। যেমন আমি এটা লিখে দিই বিশেষ দ্রষ্টব্য, এটা আমি একটু লিখে দিচ্ছি। বিশেষ দ্রষ্টব্য হচ্ছে কোন সেটের ক্রম পরিবর্তন হলে কোন সেটের উপাদান ক্রম বদলালে কোন সেটের উপাদান ক্রম বদলালে বা একই উপাদান পুনরাবৃত্তি হলে সেটের কোনো পরিবর্তন হয় না, সেটের কোনো পরিবর্তন হয় না। তখন কি লিখেছি এখানে, কোন সেটের উপাদান ক্রম বদলালে বা একই উপাদান পুনরাবৃত্তি হলে সেটের কোনো পরিবর্তন হয় না। তখন এখানে সেটের ভিতরে ক্রম বদলানো হয়েছে, আগে দেওয়া আছে 4, তারপর দেওয়া আছে 2, তারপরে 6, তারপর আবার 4, তার মানে ছোট বড় মিক্স করা আছে, তাই না? ক্রম পরিবর্তন সাধারণ নাই, মানে ছোট থেকে বড় বা বড় থেকে ছোট এরকম ভাবে সাধারণ নাই, এটাকে বলা হয় ক্রম বদলানো। এবং একই উপাদান যদি পুনরাবৃত্তি হয়, একই উপাদান মানে বলতে কি বলছে, একটা উপাদানই একাধিকবার যদি থাকে, যেমন এখানে 4 দুইটা আছে, কয়টা আছে? দুইটা আছে, 4 এবং 4। তাহলে এরকম যদি একই উপাদান একাধিক থাকে এবং যদি ক্রম বদলানো থাকে তাহলে মূল সেটের কি হয় না, কোনো পরিবর্তন হয় না। তার মানে এটা এখানে উপাদান অ্যাকচুয়ালি কয়টা আছে? তিনটে আছে, সেটি কি 2 4 6 আছে। 2 4 কি আছে? 6 আছে। কারণ এখানে একাধিক উপাদান যদি পুনরাবৃত্তি হয়, মানে একই উপাদান যদি পুনরাবৃত্তি হয় তাহলে সেখানে একটা উপাদান ধরা হয়, তো একাধিক উপাদান ধরা হয় না। তাহলে এখানে 2 4 6, এখানে তাহলে আমরা কি পেলাম? 2 4 6। যদি একই উপাদান যদি পুনরাবৃত্তি থাকে তাহলে সেখান থেকে একটা উপাদান ধরা হবে, কাউন্ট করা হবে কয়টা? একটা উপাদানই কাউন্ট করা হবে। তার মানে 4 আছে দুইটা, তার মানে 4 এখানে ব্যবহার হবে কয়টা? একটাই ব্যবহার হবে। কয়টা ব্যবহার হবে? একটা। তাহলে 2 4 6, তার মানে তিনটে উপাদান, এখানে আছে তিনটে উপাদান এবং এটা একই উপাদান, এরা কি একই উপাদান আছে। কয়টা কি আছে? তাহলে আমরা বলতে পারি a সমান সমান b, তার মানে এটা হচ্ছে সমান সেট বা সেটের সমতা। এটা হচ্ছে কি? সেটের সমতা। এখন আমরা শিখব সেটের অন্তর। সেটের অন্তর বা ডিফারেন্ট সেট। দেখো সেটের অন্তর মানে হচ্ছে বিয়োগ। অন্তর মানে কি? বিয়োগ। অন্তর বলতে কি বোঝায়? বিয়োগ বোঝায়। অন্তর বলতে কি বোঝাচ্ছে? বিয়োগ বোঝানো হচ্ছে। তারপরে কোন একটি সেট থেকে অন্য একটি সেটকে যদি বাদ দেওয়া হয়, কোন একটি সেট থেকে অন্য আরেকটি সেট যদি বাদ দেওয়া হয়, বাদ দেওয়ার পর গঠিত যে উপাদান থাকবে তাদের দিয়ে গঠিত যে সেটটা তৈরি হবে সেটাকে আমরা বলবো সেটের অন্তর্সেট। তাহলে আমরা এটা যদি লিখে দেই, কোন একটি সেট থেকে অন্য কোন একটি সেট
বাদ দিয়ে গঠিত সেটকে সেটের অন্তর বলে। সেটের অন্তর বলে। কি বলেছে এখানে? কোন একটি সেট থেকে অন্য কোন একটি সেট বাদ দিয়ে গঠিত সেটকে সেটের অন্তর বলে। যেমন এ একটি সেট, ধরো এই সেটের উপাদান ছিল 2 4 6 8, বি একটি সেট বলা আছে, সেটা বলা আছে কত 2 6 2 6। এখন বলা আছে যে কোন একটি সেট থেকে অন্য আরেকটি সেট বাদ দেওয়ার পরে যে মান থাকবে তাদের দিয়ে গঠিত সেটটাই হবে সেটের অন্তর। তার মানে এটাকে আমরা তাহলে বলতে পারি এ বাদ, দেখো এইভাবে বাদ দেওয়া যায় বি, এইভাবে লেখা হয়, অথবা এ বাদ বি এইভাবে লেখা হয়। তাহলে এ সেট থেকে যদি আমি বি সেটকে বাদ দিতে চাই তাহলে আমরা এই দুই ভাবে থাকতে পারে বা লেখা হতে পারে এ বাদ বি বা a স্ল্যাশ বি, যেটাকে আমরা বলি a বাদ b। তাহলে a সেট থেকে b সেটকে বাদ দিতে বলা হচ্ছে, a সেট থেকে b সেটকে বাদ। তাহলে আমরা কিভাবে লিখব যে a বাদ b এভাবে লিখতে পারি, a বাদ b এভাবে লিখতে পারি। তাহলে a সেট হচ্ছে কত 2 4 6 8 বাদ b সেট 2 6। তাহলে a সেট থেকে b সেটকে বাদ, কারণ a সেটের ভিতরে এই b সেটের উপাদান যদি থাকে তাহলে সেগুলো বাদ যাবে, সেগুলো কি যাবে বাদ যাবে। a সেটের ভিতরে দেখো b সেটের উপাদান 2, এখানে আছে b সেটের ভিতরে 2, এখানে আছে 2, তাহলে এই 2টা বাদ যাবে, এই 2টা কি যাবে বাদ যাবে। তারপরে b সেটের ভিতরে 6 আছে যেটা a সেটের ভিতরে আছে, তাহলে এই 6 ও কি যাবে বাদ যাবে, 6 ও বাদ যাবে। তাহলে এদেরকে বাদ দেওয়ার পরে যে উপাদানগুলো থাকে তাদের দ্বারা গঠিত সেটটি হচ্ছে আমাদের সেটের অন্তর সেট। তাহলে এখানে কি কি থাকে বলো দেখি, এখানে থাকতেছে 4 আর 8, 4 আর কি থাকবে 8 থাকতেছে, তাই না? এদের দ্বারা গঠিত সেটটি হবে আমাদের a বাদ b, a বাদ b। আর যদি আমরা এইভাবে লিখতাম একই উত্তরই আসতো a বাদ b। তাহলে এখানে কি লিখতাম বলো দেখি 2 4 6 8 বাদ b সেট 2 6। তাহলে এখান থেকে বাদ দিতে কত 2 আর 6, তাহলে আসতো 4 আর 8, 4 8। এখন বিষয়টা যদি আরেকটা উদাহরণ দেই, ধরো সাপোজ যদি সি সেট এরকম থাকে, সি সেট তার মান আছে কত 1 3 5 7, ডি আর একটি সেট, এই সেটের মান দেওয়া আছে ধরো সাপোজ 7 9 11। তাহলে আমরা সি বাদ ডি করতে যাচ্ছি, সি বাদ ডি। তাহলে কি করব, তাহলে সি সেটের মান লিখব যে 1 3 5 7 বাদ দিব ডি সেট 7 9 11। এখন দেখো সি সেট থেকে ডি সেটকে বাদ দিতে বলা হচ্ছে, সি সেট থেকে ডি সেট। এখন সি সেটের ভিতরে যদি ডি সেটের উপাদানের সাথে যদি মিলে যায় তাহলে ওই উপাদানটা আমরা বাদ দিব, ওই উপাদানটা কি দেব বাদ দেব। তাহলে এখন 7, এই দেখো সি সেটের ভিতরে 7 আছে, তাহলে আমি 7 কে বাদ দেব। 9 যেটা সি সেটের ভিতরে নাই, তাহলে বাদ দেওয়ার কোনো সুযোগও নাই। 11 যেটা সি সেটের ভিতরে নাই, তাহলে 11 ও বাদ দেওয়ার কোনো কি নাই সুযোগ নাই। তাহলে আমি শুধু বাদ দিতে পারবো কাকে 7 কে, কারণ 7 সি সেটের ভিতরে আছে ডি সেটের ভিতরে আছে, মানে যেগুলো থাকবে সি সেটের ভিতরে ডি সেটের উপাদানগুলো সেগুলোকে বাদ দিতে পারবো, আর অন্যথায় কোনো কিছু কি দেওয়া যাবে না, বাদ দেওয়া যাবে না। তাহলে আমরা সেটের মধ্যে কে কে থাকতেছে 1 3 5, 9 আর 11 কিন্তু আসবে না, এই দুইটা কিন্তু আমাদের সি সেটের ভিতরে নাই, এগুলো এমনিতে বাদ। 9 এবং 11 এমনি বাদ যাবে, কারণ ওগুলো নাই, আমি বাদ দেব কি, বাদ দেওয়ার কোনো কি নাই সুযোগও নাই। তাহলে আমাদের সেটের উপাদানগুলো কে কে আসবে, সেটের উপাদানগুলো আসবে 1 3 5, এটা হবে আমাদের অন্তর সেট। বুঝতে পারছো না? আর এই সেটের ভিতর যেগুলো থাকে তাহলে বাদ দিতে পারবো, আর যদি না থাকে বাদ দেওয়ার কোনো কি নাই সুযোগ নাই। তো এই সেটের বাদ দেওয়ার পরে এই সেটের ভিতর যে উপাদানগুলো থাকবে সেগুলো দ্বারাই গঠিত যে সেট হবে সেটি হবে আমাদের সেটের অন্তর সেট, সেটের অন্তর সেট। আমরা এখানে উপাদানগুলো কে কে থাকে 1 3 5 থাকে, 1 3 5, তাহলে এই তিনটি উপাদান দিয়ে গঠিত হবে আমাদের সেটের অন্তর সেট। আশা করি বুঝতে পেরেছো।
সার্বিক সেট বা ইউনিভার্সাল সেট। সার্বিক সেট কি? যে আলোচনা সংশ্লিষ্ট সকল উপাদান যদি একটি সেটের উপসেট হয় তবে ওই নির্দিষ্ট সেটকে তার উপসেটগুলোর সাপেক্ষে সার্বিক সেট বলা হয়। আমি যদি এটা লিখে দেই যে আলোচনা সংশ্লিষ্ট সকল সেট যদি একটি নির্দিষ্ট সেটের উপসেট হয় নির্দিষ্ট সেটের উপসেট হয় তবে ওই নির্দিষ্ট সেটকে তার উপসেটগুলোর সাপেক্ষে গুলোর সাপেক্ষে সার্বিক সেট বলা হয়। কি লিখেছি এখানে যে আলোচনা সংশ্লিষ্ট সকল সেট যদি একটি নির্দিষ্ট সেটের উপসেট হয় তবে ওই নির্দিষ্ট সেটকে তার উপসেটগুলোর সাপেক্ষে সার্বিক সেট বলে। কি বলে? সার্বিক সেট বলে। সার্বিক সেটকে ইউনিভার্সালি ইউ প্রতীক দ্বারা প্রকাশ করা হয়। সার্বিক সেটকে বড় হাতের ইউ দ্বারা প্রকাশ করা হয়। মানে সার্বিক সেটটি ইউনিভার্সালি ইউ দ্বারা কি করা হয়? প্রকাশ করা হয়। বড় হাতের ইউ দ্বারা কিন্তু কি করবে? প্রকাশ করবে। এখন বলছে আলোচনা সংশ্লিষ্ট সকল সেট যদি একটি নির্দিষ্ট সেটের উপসেট হয়, তার মানে আমরা যদি সার্বিক সেটকে যদি আমরা যেমন একটা উদাহরণ দেই, ধরো সার্বিক সেট ইউ, তার উপাদান তো আছে 1 2 3 4 5 6, আরেকটা সেট ধরলাম বি এ সেট, তার উপাদান তো আছে 1 3 5, আরেকটা সেট ধরলাম বি সেট, সেটা হচ্ছে 2 4 6। তাহলে এখানে আমি তিনটা সেট লিখছি, একটা হচ্ছে ইউ মানে সার্বিক সেট, আরেকটা হচ্ছে এ সেট এবং বি সেট। বলছে আলোচনা সংশ্লিষ্ট সকল সেট যদি একটি নির্দিষ্ট সেটের উপসেট হয়, তার মানে এখানে আলোচনা সাপেক্ষে যে সেটগুলো আছে এ সেট এবং বি সেট, এ সেটের যে উপাদানগুলো সেগুলো যদি ইউ সেটের ভিতরে বিদ্যমান থাকে তাহলে অবশ্যই এ সেটটা ইউ সেটের উপসেট, তাই তো? আমরা উপসেটের সঙ্গে পড়েছিলাম যে উপসেটের সঙ্গে কি বলতেছিল যে সকল মূল সেট থেকে সেগুলো সেট বের হয়ে আসবে, যতগুলো সেট বের হয়ে আসবে প্রত্যেক হবে পদার্থ সেটের বা মূল সেটের উপসেট। তাহলে দেখো ইউ সেটের ভিতরে 1 2 3 4 5 6, সেখান থেকে এ সেটের ভিতরে আছে কত? 1 3 5 1 3 5, তাহলে অবশ্যই এ সেটটা ইউ সেটের একটি কি উপসেট। বি সেট কে দেখো 2 4 6 2 4 6, তাহলে এই মানগুলো কোথায় আছে? ইউ তে আছে, তাহলে এই বি সেটটা ইউ সেটের একটি কি উপসেট। সেজন্য বলছে যে নির্দিষ্ট সেটকে তার উপসেটগুলোর সাপেক্ষে, এই উপসেটগুলোর সাপেক্ষে এই সেটটাকে বলা হবে তাহলে কি সেট? সার্বিক সেট। এই দুটো সেটের সাপেক্ষে ইউ সেটকে আমরা বলবো সার্বিক সেট, কারণ এগুলো হচ্ছে ইউ সেটের উপসেট। এ এবং বি হচ্ছে ইউ সেটের কি উপসেট, সেজন্য এ এবং বি এই সেটের সাপেক্ষে, এই দুটো সেটের সাপেক্ষে ইউ হবে সার্বিক সেট। ইউ হবে কি সেট? সার্বিক সেট। মানে সার্বিক সেট হবে সকল সেট উপাদান যদি একটি সেটের ভিতরে বিদ্যমান থাকে। সহজ হিসাবে যে সকল সেটের উপাদান যদি একটি সেটের ভিতরে বিদ্যমান থাকে তবে ওই সেটকে বলা হয় সার্বিক সেট। আমরা যদি অন্যভাবে একটু সহজভাবে বলতে চাই
যে সকল সেটের উপাদানগুলো যদি একটা সেটের ভিতরে বিদ্যমান থাকে তবে ওই সেটটাকে বলা হবে সার্বিক সেট। আশা করি বুঝতে পেরেছো। এখন আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পূরক সেট। কি সেট? পূরক সেট। পূরক সেট কি জিনিস? পূরক সেট অথবা কমপ্লিমেন্ট সেট। কমপ্লিমেন্ট অফ সেট। দেখো পূরক সেট হচ্ছে পূরক সেট সার্বিক সেট থেকে যদি প্রদত্ত সেটটা বাদ দেওয়া হয়, বাদ দেওয়ার পরে যে উপাদানগুলো থাকবে তাদের নিয়ে গঠিত সেটটাই হবে আমাদের পূরক সেট। কি সেট হবে? পূরক সেট। মানে সার্বিক সেট থেকে যদি প্রদত্ত সেটটা কি দেওয়া হয়, বাদ দেওয়া হয়, সার্বিক সেট থেকে প্রদত্ত সেট বাদ দিয়ে গঠিত সেটকে আমরা বলবো পূরক সেট। কি বলবো? পূরক সেট। পূরক সেট বলে হচ্ছে সার্বিক সেট থেকে আমাদের প্রদত্ত সেট বাদ দিতে হবে। তার মানে পূরক সেট ধরো এটা কিভাবে থাকবে? এটা থাকবে যেমন ধরো a একটি সেট, তারপরে c থাকতে পারে অথবা থাকতে পারে a প্রাইম, মানে c অথবা প্রাইম, এটা হচ্ছে বলা হয় প্রাইম, এটা হচ্ছে c বা কমপ্লিমেন্টারি c। এরকম ধরনের যদি কোনো প্রতীক কোথাও দেখো তার মানে এটা হচ্ছে পূরক সেট বা কমপ্লিমেন্ট সেট। তো এটাকে আমরা কিভাবে নির্ণয় করব? এটা হচ্ছে নির্ণয় করব, ধরো সাপোজ a একটি সেট, u একটি সেট দেওয়া আছে, এই সার্বিক সেটের কথা বলছে তাই না? তাহলে সার্বিক সেটের ভিতরে u কে যদি আমরা প্রকাশ করি 1 2 3 4 5 দ্বারা, আর a একটি সেট দেওয়া আছে, সেই সেট উপাদান দেওয়া আছে কত? 2 4। কি দেওয়া আছে? 2 4। এখন তোমাকে নির্ণয় করতে বললো যে a কমপ্লিমেন্ট c, মানে পূরক সেট নির্ণয় করতে বলেছে a কমপ্লিমেন্ট c। তাহলে এটা আমরা কি নির্ণয় করব? বলছিল যে সার্বিক সেট থেকে, তার মানে সার্বিক সেট হচ্ছে আমাদের u, সেই u থেকে প্রদত্ত সেট যেটার উপরে কমপ্লিমেন্ট চিহ্ন থাকবে বা প্রাইম চিহ্ন থাকবে সেটা কিন্তু প্রদত্ত সেট মানে a। তাহলে এখানে কাকে বাদ দেব? বলছে a। প্রদত্ত সেটে বাদ দিবে, তার মানে সার্বিক সেট থেকে আমি কাকে বাদ দেব? a কে। মানে আমাদের যে সেটের উপরে কি থাকবে? পূরক চিহ্ন থাকবে। যে সেটের উপরে কি থাকবে? পূরক চিহ্ন থাকবে, ওই সেটটা বাদ দেব। কার কাছ থেকে? সার্বিক সেট থেকে বাদ দেব। তাহলে u বাদ কি হবে? a। যদি এরকম থাকে b প্রাইম তাহলে এটা কি লিখবা? সার্বিক সেট u বা b। যদি থাকে d প্রাইম তাহলে কি লিখবো? u বা d। আশা করি বুঝতে পেরেছো। তার মানে যে সেটের উপরে কি থাকবে? পূরক চিহ্ন থাকবে, এই সেটটা সার্বিক সেট থেকে কি দেব? বাদ দেব। তাহলে এখন এটা যদি আমরা রেজাল্ট বের করতে চাই তাহলে u এর উপাদানগুলো কি কি আছে? 1 2 3 4 5। এই সেট থেকে বাদ দেব কাকে? এই সেটকে। এই সেট উপাদান কি আছে? 2 4। তাহলে এই সেট থেকে যদি 2 4 বাদ দেই তাহলে আমাদের কি কি থাকবে? তাহলে 2 এখানে আছে, এখানে তো এই 2 বাদ দেব, এখানে 4 আছে, এখানে এই 4 বাদ দেব। তো 2 এবং 4 বাদ দেওয়ার পরে কে কে থাকে? থাকতেছে এখানে 1 3 5। তাহলে 1 3 5 এ হচ্ছে a কমপ্লিমেন্ট সেট, এর a কমপ্লিমেন্ট সেট, এর কমপ্লিমেন্ট সেট। আশা করি বুঝতে পেরেছো। এখন আমরা শিখব সংযোগ সেট। সংযোগ সেট বা ইউনিয়ন সেট, ভেরি ইম্পর্টেন্ট। সংযোগ সেট, সংযোগ বলতে অ্যাকচুয়ালি আমরা কি বুঝতেছি? সংযোগ বলতে একত্র করা। কি করা? একত্র করা, সংযোগ ঘটাও, মানে একত্র নিয়ে আসা সব, এরকম অর্থ বোঝাচ্ছে। তার মানে
দুই বা ততোধিক সেটের সকল উপাদান নিয়ে গঠিত সেটটাই হবে সংযোগ সেট। কি হবে? সংযোগ সেট। তাহলে আমরা এটাকে যদি সংজ্ঞায় লিখি কি লিখবো, যে দুই বা ততোধিক সেটের সকল উপাদান নিয়ে গঠিত সেটকে সংযোগ সেট বলে। এখানে কি বলেছি, যে দুই বা ততোধিক সেটের সকল উপাদান নিয়ে গঠিত সেটকে সংযোগ সেট বলা হয়। যেমন যদি আমি A একটি সেট বলি, A সেটের উপাদান যদি দাও 1 3 5, যদি B একটি সেট বলি যার উপাদান হচ্ছে 2 4, তাহলে সংযোগ সেট সংযোগ ঘটাতে গেলে আমাদের যে প্রতীকটা ব্যবহার করতে হয় সেটা হচ্ছে ইউনিয়ন বি। এই প্রতীকটার নাম হচ্ছে ইউনিয়ন। প্রতীকটার নাম কি? এই প্রতীকটার নাম হবে ইউনিয়ন। এই প্রতীকটার নাম হচ্ছে ইউনিয়ন। মুখস্থ রাখবেন, হ্যাঁ, আমাদের অঙ্কে সবসময় ব্যবহার হবে ইউনিয়ন। এ ইউনিয়ন বি। তাহলে এ ইউনিয়ন বি আমরা তাহলে কিভাবে সাজাবো? তাহলে এ সেট হচ্ছে 1 3 5 ইউনিয়ন বি সেট 2 4 ইউনিয়নের কাজ কি বলছিলাম? দুই বা ততোধিক সেটের সকল উপাদান নিয়ে গঠিত সেট। মানে দুই বা এ সেট এবং বি সেট, এই এ সেট এবং বি সেট সকল উপাদান নিয়ে গঠিত যে সেটটা হবে, তাহলে 1 আসবে, একটু ক্রম ঠিকমতো লিখবো। তাহলে 1, তারপর লিখবো 2, তারপর লিখবো 3, তারপর লিখবো 4, তারপর লিখবো 5। তার মানে দুইটা সেটের সকল উপাদান নিয়ে গঠিত সেটটাই হবে আমাদের সংযোগ সেট। তার মানে এ ইউনিয়ন বি এটাই হচ্ছে আমাদের সংযোগ সেট। আশা করি বুঝতে পেরেছো। যদি আমরা এটাকে একটু ধ্যান চিত্রের মাধ্যমে দেখাতে চাই, ধরো এই একটি সেট আর এখানে যে উপাদান মিলে তাহলে এই আরেকটা সেট। এর সেট উপাদান হচ্ছে কত? 1 3 5। এই সেট উপাদান হচ্ছে কত? 2 4। যদি এখন বলি এটা সংযোগ সেট কি হবে, অর্থাৎ এ ইউনিয়ন বি কি হবে? তাহলে এ ইউনিয়ন বি হবে এ সেটের ভিতরে যা আছে, বি সেটের ভিতরে যা আছে সকল উপাদান নিয়ে যে সেট গঠিত হবে সেটি হবে আমাদের সংযোগ সেট। তার মানে 1 2 3 4 5 1 2 3 4 5 এটি হলো আমাদের সংযোগ সেট। যদি আমরা আরেকটা উদাহরণ দেই, এটা বুঝছেন সেটা আপনি ক্লিয়ার হবে। যদি এখানে আমি আরেকটা উদাহরণ দেই, সি সেট আর হচ্ছে ডি সেট। তাহলে সি সেটের উপাদান হচ্ছে 1 2 3 4 6 7। 5টা দিয়ে কোথায় দেব? আচ্ছা দেই, আচ্ছা এখানে দেই। সি সেটের উপাদান হচ্ছে 1 2 3 4 আর ডি সেটের উপাদান হচ্ছে 2 3 6 5 7। এখন এটাকে যদি তোমাকে বলা হয় যে এদের সংযোগ সেট কত হবে, এদের সংযোগ সেট কত হবে, তাহলে কি লিখবা? সি ইউনিয়ন ডি। সি ইউনিয়ন ডি ইজ ইকুয়াল টু, তাহলে সি সেট উপাদান থেকে 1 2 3 4। তাহলে দেখো এই সি বৃত্তের ভিতরে যে মানগুলো আছে সেগুলো হচ্ছে সি সেটের উপাদান। সেগুলো হচ্ছে কার সেটের উপাদান? সি সেটের। 1 2 3 4 1 2 3 4 লিখেছি। তারপর হবে ইউনিয়ন কি সেট? ডি সেট। তাহলে ডি সেটের ভিতরে যে বৃত্তের ভিতরে যে উপাদানগুলো আছে সেগুলো হচ্ছে আমাদের ডি এর উপাদান। ডি সেটের বৃত্তের ভিতরে, তাহলে ডি সেটের বৃত্তের ভিতরে কি কি আছে? 2 আছে, 3 আছে, 5 আছে, 6 আছে, 7 আছে, তাই তো? 2 3 5 6 7 2 3 5 6 7। এখন এদের নিয়ে সংযোগ করাবো। তাহলে দেখো এখানে 1
কিছু উপাদান কমন আছে দুইটার ভিতরে, তাই না? কমন কি কি? 2 এবং 3, 2 এবং 3, মানে এটা এখানে আছে 2, এখানে আছে 2, এখানে আছে 3, এখানে আছে কি 3। কমন উপাদান হচ্ছে দুইটি। তাহলে কমন উপাদান থেকে কিন্তু একটি করে উপাদান আসবে। কয়টি উপাদান আসবে? একে আমরা যদি 2 দুইবারও লিখি তাহলে কাউন্ট হবে কয়বার? একটা 2 কাউন্ট হবে, সেজন্য আমরা একবার লিখতে পারি। তাহলে 1 2 3 4 5 6 7। তো এইগুলো হচ্ছে আমাদের কি সেট? সংযোগ সেট। কি সেট? সংযোগ সেট, মানে দুই বাক্যের সেটকে উপাদানগুলো আমরা একত্রে করে যে সেট তৈরি করব সেটা হবে আমাদের সংযোগ সেট। আশা করি বুঝতে পেরেছো। এখন আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ছেদক সেট। ছেদক সেট, ছেদক সেট বা ইন্টারসেকশন সেট। তাহলে ইন্টারসেকশন সেট কাকে বলে? ইন্টারসেকশন সেট হচ্ছে দুই পদার্থের সেটের যে কমন কিছু উপাদান থাকবে সেগুলো নিয়ে যে সেট তৈরি করা হবে, মানে সাধারণ উপাদানগুলো নিয়ে যে সেট তৈরি করা হবে সেগুলোকে আমরা বলব ছেদক সেট বা ইন্টারসেকশন সেট। ইন্টারসেকশন প্রতীক তোমার উল্টা, ইউনিয়নের যে প্রতীকটা তার উল্টা যে প্রতীকটা হবে সেটা হবে ছেদক সেটের প্রতীক। তাহলে আমরা একটু লিখে দেই যে দুই বা ততোধিক সেটের মধ্যে সাধারণ উপাদান নিয়ে গঠিত সেটকে ছেদক সেট বলে। কি বলা আছে? দুই বা ততোধিক সেটের মধ্যে সাধারণ উপাদান নিয়ে গঠিত সেটকে ছেদক সেট বলা হয়। সাধারণ উপাদান বলতে কি বোঝাচ্ছে? সাধারণ উপাদান বলতে বোঝাচ্ছে যে একই উপাদানগুলো সব সেটের ভিতরে থাকবে। যে উপাদানগুলো সব সেটের ভিতরে উপাদানগুলো মধ্যে থাকবে সেগুলো হবে সাধারণ উপাদান। যেমন এ একটি সেট, এই সেট উপাদান ধরো 2 4 6 8। বি একটি সেট, যেখানে আমি বললাম 4 8। কি বললাম? 4 8। তাহলে এটাকে তোমাকে বলা হলো যে ছেদক সেট তৈরি করো। তাহলে আমরা কিভাবে তৈরি করব? এ ইন্টারসেকশন বি। তাহলে এই প্রতীকটার নাম হচ্ছে ইন্টারসেকশন। এই প্রতীকটার নাম হচ্ছে আমাদের ইন্টারসেকশন। প্রতীকটার নাম হবে ইন্টারসেকশন, মানে সাধারণ উপাদানগুলো আসবে, মানে কমন উপাদানগুলো আসবে। তাহলে এখানে এই সেটের মান যদি আমরা এখানে বসাই, কত? 2 4 6 8 ইন্টারসেকশন কত আছে? 4 8। বি সেটের মান হচ্ছে কত? 4 8। তাহলে এই দুটো সেটের ভিতরে সাধারণ উপাদান কোনগুলো? সাধারণ উপাদান যেখানে এই সেটের ভিতরে আছে, বি সেটের ভিতরেও আছে, এইগুলো হচ্ছে আমাদের সাধারণ উপাদান। আরেকটা কি আছে? এই সেটের ভিতরে আছে, যেটা বি সেটের ভিতরে আছে, তাই না? এই দুইটা সেট কিন্তু উপাদানগুলো হচ্ছে সাধারণ, 4 এবং 8, আর বাকিগুলো কিন্তু কি কমন না। তার মানে 4 এবং 8 এই সেটের ভিতরে আছে, বি সেটের ভিতরে আছে, এই দুইটা উপাদান নিয়ে গঠিত সেটটি হবে আমাদের ছেদক সেট। তাহলে 4 আর 8 এইটাই হবে আমাদের ছেদক সেট বা ইন্টারসেকশনের মান। আশা করি বুঝতে পারছো। তার মানে দুই বা ততোধিক সেটের ভিতরে যেটা মিল থাকবে, মানে সাধারণ কমন যেটা থাকবে সেটা নিয়ে গঠিত সেটটাই হবে আমাদের ছেদক সেট। আশা করি বুঝতে পেরেছো। এখন আমরা যে বিষয়টা নিয়ে শিখবো সেটা হচ্ছে নিচ্ছেদ সেট। disjoint সেট। নিচ্ছেদ সেট জিনিসটা কি? নিচ্ছেদ সেট জিনিসটা হচ্ছে যে দুই বা ততোধিক সেটের ভিতরে যদি কোনো সাধারণ উপাদান না থাকে তাকে নিচ্ছেদ সেট বলা হয়। দুই বা
ততোধিক সেটের মধ্যে যদি কোনো সাধারণ উপাদান না থাকে তবে তাকে নিচ্ছেদ সেট বলে। আমি এখানে কি লিখেছি যে দুই বা ততোধিক সেটের মধ্যে যদি কোনো সাধারণ উপাদান না থাকে তবে তাকে নিচ্ছেদ সেট বলে। আর নিচ্ছেদ সেট গঠিত হয় ইন্টারসেকশন মাধ্যমে। কিসের মাধ্যমে? ইন্টারসেকশন। মানে এখানে সাধারণ উপাদানের কথা বলা হচ্ছে। কিসের? সাধারণ উপাদান। সাধারণ উপাদান মানে কি? কমন থাকতে হবে। কি থাকতে হবে? দুই বা ততোধিক সেটের ভিতরে যেটা মিল, এটা তাহলে এখানে আমাদের যেটা আমাদের ব্যবহার হবে সেটা হচ্ছে যে প্রত্যেকটা ব্যবহার হবে সেটা হবে ইন্টারসেকশন। কি সেকশন ব্যবহার হবে? ইন্টারসেকশন। যেমন যদি আমি উদাহরণ দেই, যখন এ একটি সেট, এ সেটের ভিতরে ধরা আছে 1 2 3, বি একটি সেট, বি সেট উপাদান আছে কত? 4 5 6। এখন এদের কি পুরো নিচ্ছেদ সেট, নিচ্ছেদ সেট কিন্তু প্রকাশ করা হয় এ ইন্টারসেকশন বি, এ ইন্টারসেকশন বি, এ ইন্টারসেকশন কি? বি। তাহলে এর মান হচ্ছে কত? এর মান হচ্ছে 1 2 3 ইন্টারসেকশন বি সেটের মান হচ্ছে 4 5 6। তাই দেখো এই দুটোর ভিতরে কোনো সাধারণ উপাদান আছে? না। 1 2 3 4 5 6 কোনো মিল নাই, কোনো উপাদানে কি নাই? মিল না বা একরকম নাই। তাহলে এটার মান হবে 5, মানে ফাঁক আছে। কি সেট? ফাঁক আছে। আর এই ধরনের সেটকে বলা হবে পরস্পর নিচ্ছেদ। নিচ্ছেদ মানে আলাদা। এ এবং বি সেট কি আলাদা, তাদের ভিতরে কোনো কি নাই? কমন কোনো মান নেই। এটাই হবে আমাদের পরস্পর নিচ্ছেদ সেট। কি সেট? নিচ্ছেদ সেট। তার মানে দুইটা সেট, একটি সেট থেকে আরেকটি সেট কি হবে? আলাদা হবে। কমন কিছু থাকবে না। কি থাকবে না? কমন কোনো মান থাকবে না। 4 5 6। তার মানে এ এবং বি সেটের ভিতরে কোনো কি নাই? কোনো সাধারণ উপাদান নাই। যদি সাধারণ উপাদান না থাকে তাহলে তার রেজাল্ট হয় কত? 5 হয়। কি হয়? 5। আর এই 5 আমরা এটাকে বলবো যে নিচ্ছেদ সেট। কি সেট? নিচ্ছেদ সেট। এখন আমরা করব শক্তি সেট। কি করব? শক্তি সেট। এখন যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে শক্তি সেট। কি সেট? শক্তি সেট। শক্তি সেট, শক্তি সেট বা পাওয়ার সেট। শক্তি সেট হচ্ছে কোন সেটের সকল উপসেট দ্বারা গঠিত সেটকেই শক্তি সেট বলা হয়। কোন সেটের সকল উপসেট দ্বারা গঠিত সেটকে শক্তি সেট বলে। কি লিখেছি এখানে? যে কোন সেটের সকল উপসেট দ্বারা গঠিত সেটকে শক্তি সেট বলে। তাহলে আমরা উপসেট কিন্তু পড়ে আসছি, তাই না? যে উপসেট হচ্ছে, ধরো সাপোজ আমি এই একটি সেট যদি দেখি, এটার উপাদান যদি দেই 1 2, তাহলে এর উপসেট কয়টা হবে? আমরা উপসেট নির্ণয়ের সূত্র কি করেছিলাম মনে আছে? 2 টু দি পাওয়ার n, 2 টু দি পাওয়ার n। তাহলে 2 এখানে উপাদান আছে কয়টা? দুইটা, 2 দাও, তাহলে এটা হচ্ছে কত? 4। তাহলে এখান থেকে আমাদের উপসেট বের হবে কয়টা? 4টা। উপসেট বের হবে কয়টা? 4টা। তাহলে আমরা লিখব যে a সেটের উপসেটগুলো হলো, a সেটের উপসেট গুলো হলো, তাহলে 4টা কি হবে? একটা 1 সেকেন্ড ব্র্যাকেটে আবদ্ধ করতে হবে, আর একটা কত হবে? 2,
আর একটা কত হবে 1 2 আর একটা কি হবে 5 এই হলো আমাদের চারটা বলছে কোন সেটের সকল উপসেট তাহলে এ একটি সেট এই সেটের সকল উপসেট হচ্ছে কি 1 2 1 2 5 সকল উপসেট দ্বারা গঠিত সেট তার মানে এদের দ্বারা গঠিত যে সেটটা তৈরি হবে এই উপাদানগুলো দ্বারা যে সেটটা তৈরি হবে সেটাই হবে আমাদের শক্তি সেট তাহলে অর্থাৎ এই শক্তি সেট তাহলে কি হবে শক্তি সেটকে আমরা p দিয়ে প্রকাশ করি মানে পাওয়ার p অফ a সেট তাহলে এটা হচ্ছে আমাদের শক্তি সেট এটা হচ্ছে কি সেট শক্তি সেট আমি এখানে লিখে দিলাম এটা হচ্ছে আমাদের শক্তি সেট কি সেট শক্তি সেট শক্তি সেট মানে p অফ a কোথাও লেখা দেখলে বুঝতে পারবা যে এটা একটা শক্তি সেট কি সেট শক্তি সেট তাহলে শক্তি সেট বলছে যে কোন একটি সেটের সকল উপাদান মানে উপসেট দ্বারা গঠিত যে সেট তাহলে এই সকল উপসেটগুলো এখানে আসবে কি আসবে 1 আসবে 2 আসবে 1 2 আসবে আর কি আসবে 5 আসবে এখন এটাকে যদি আমরা সেকেন্ড ব্র্যাকেটে আবদ্ধ করি তাহলে যে সেটটা তৈরি হবে এটাই হবে আমাদের শক্তি সেট কি সেট তৈরি হবে শক্তি সেট তৈরি হবে দেখো তাহলে শক্তি সেট কি বলছিল কোন সেটের সকল উপসেট কোন একটা সেট ওই সেটের সকল উপসেট দ্বারা গঠিত সেট তাহলে এই উপসেটগুলো দিয়ে যে সেটটা তৈরি করব সেটাই হবে আমাদের শক্তি সেট আর শক্তি সেটকে p অফ a দ্বারা প্রকাশ করা হয় মানে p দ্বারা প্রকাশ করা হয় কি দ্বারা প্রকাশ করা হয় p দ্বারা মানে p থাকলে এটাকে বলা হয় শক্তি সেট কি সেট শক্তি সেট আশা করি শক্তি সেট কি জিনিস বুঝতে পেরেছো সবাই এখন আমরা করব ক্রমযোগ কি করব ক্রমযোগ কি যোগ ক্রমযোগ ক্রমযোগ হচ্ছে এক জোড়া উপাদানের মধ্যে কোনটি প্রথম অবস্থানে থাকবে থাকবে আর কোনটি দ্বিতীয় অবস্থানে থাকবে অবস্থানে থাকবে তা নির্দিষ্ট করে জোড়া আকারে নির্দিষ্ট করে জোড়া আকারে প্রকাশকে ক্রমযোগ বলে কি বলছি যে এক জোড়া উপাদানের মধ্যে কোনটি প্রথম অবস্থানে থাকবে আর কোনটি দ্বিতীয় অবস্থানে থাকবে তা নির্দিষ্ট করে জোড়া আকারে প্রকাশকে ক্রমযোগ বলা হয় যেমন ক্রমযোগকে x y দ্বারা প্রকাশ করা হয় আর x এবং y আকারে প্রকাশ করা হয় ক্রমযোগকে x, y আকারে প্রকাশ করা হয় তাহলে এক ক্রমযোগকে x, y আকারে কি করা হয় প্রকাশ করা হয় তাহলে x, y একটি ক্রমযোগ আরেকটি যদি ক্রমযোগ হয় a, b তাহলে এরা পরস্পর সমান তখনই হবে এরা পরস্পর সমান তার মানে x, y সমান সমান a, b তারা এই দুটো ক্রমযোগকে আমরা সমান তখনই বলতে পারবো যদি x সমান সমান a এবং y সমান সমান b হয়
কারণ x, y এই একটা ক্রমজোড়, a, b এটা একটা ক্রমজোড়। এই দুটি ক্রমজোড় পরস্পর সমান তখনই হবে যখন x সমান সমান a, y সমান সমান কি হবে b হয়। মানে এই দুটো সমীকরণ যদি এরা সমান হয় তাহলেই এরা পরস্পর কি হবে সমান হবে। আশা করি ক্রমজোড় কি জিনিস বুঝতে পেরেছো। এখন আমরা করব কার্টেসীয় গুণজ। কি করব? কার্টেসীয় গুণজ কি জিনিস? কার্টেসীয় গুণজ, কার্টেসীয় গুণজ। কার্টেসীয় গুণজ কি? দুটি সেটের প্রতিটি থেকে একটি করে উপাদান নিয়ে গঠিত সব ক্রমজোড়ের সেটকে কার্টেসীয় গুণজ বলে। তখন কি লিখেছি? দুটি সেটের প্রতিটি থেকে একটি করে উপাদান নিয়ে গঠিত সব ক্রমজোড়ের সেটকে কার্টেসীয় গুণজ বলে। কি গুণজ বলে? কার্টেসীয় গুণজ বলে। যেমন ধরো a একটি সেট, যদি উপাদান হয় 1 2 3, b একটি সেট, এটার উপাদান যদি হয় 2 4, তাহলে অতএব a কার্টেসীয় গুণজ b। তার মানে কার্টেসীয় গুণজকে এই প্রতীক দ্বারা প্রকাশ করা হয়। এই প্রতীকটার নাম হচ্ছে কার্টেসীয় গুণজ। কি গুণজ? কার্টেসীয় গুণজ। গুণজ। তাহলে এই প্রতীকটার নাম কি হবে? কার্টেসীয় গুণজ। কি গুণজ মনে থাকবে? কার্টেসীয়, a কার্টেসীয় গুণজ b, a কার্টেসীয় গুণজ b। তাহলে এখানে আমরা কিভাবে তৈরি করব? যে a সেটের মান হচ্ছে 1 2 3, কার্টেসীয় গুণজ b সেটের মান হচ্ছে 2 4। বলা ছিল যে দুটি সেটের প্রতিটি থেকে একটি করে উপাদান নিয়ে, তার মানে এখানে a সেট থেকে 1, b সেট থেকে 2, a সেট থেকে 1, b সেট থেকে 2, তাহলে একটা জোড়া তৈরি করবে। তাহলে a 1 2, আবার a সেট থেকে 1, b সেট থেকে 4, a সেট থেকে 1, b সেট থেকে 4, তাহলে এখানে আরেকটা জোড়া তৈরি করলো। তাহলে 1 এর কাজ শেষ, মানে 1 দিয়ে আমরা জোড়া তৈরি করলাম দুইটা, 2 দিয়ে, তাহলে a সেটের 2, b সেটের 2, এইটা একটা জোড়া। আবার a সেটের 2, b সেটের 4, এইটা আরেকটা জোড়া। তাহলে দুইটা 2 থেকে আমরা দুইটা জোড়া তৈরি করতে পারি। তাহলে 2 এর কাজ শেষ। কারণ 3 তে যদি লিখি তাহলে 3 2 3 4, এই যে জোড়া তৈরি করলো, যে এখানে সেকেন্ড ব্র্যাকেট আমরা কি করব? এটা আবদ্ধ করে দেব। বলছে উপাদান নিয়ে গঠিত সব ক্রমজোড়ের সেটকে, তাহলে এই যে সকল যে ক্রমজোড় আমরা পেলাম, এই সকল ক্রমজোড়ের সেটকে আমরা বলবো কার্টেসীয় গুণজ। তার মানে এটা হচ্ছে আমাদের কার্টেসীয় গুণজের উদাহরণ। আশা করি বুঝতে পেরেছো সবাই। ভিডিওটা আসলে একটু অনেক লম্বা হয়ে গেছে, তারপরেও আমি বলবো যে প্রথম থেকে যারা এখন শেষ অবধি ভিডিও দেখেছো তারা অনেক কিছু শিখতে পেরেছো, যেটা তোমার অনুশীলনী এবং এমসিকিউ জন্য কাজে লাগবে। আশা করি তোমার ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না, এবং বন্ধুদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই এই চ্যানেল পাশেই থাকবে। ধন্যবাদ।